নির্বাচন নাকি সংস্কার, রাজনৈতিক পক্ষগুলোর মধ্য থেকে এমন একটা বিতর্ক তোলা হলেও ডান, বাম কিংবা মধ্যপন্থী সবগুলো দল অন্তত একটা জায়গায় একমত যে গেল ১.৫ দশকের কর্তৃত্ববাদী শাসনের পর প্রয়োজনীয় একটা সংস্কার দরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কার আসলে কোনগুলো, এটা বাস্তবায়নের পথে বাকি। সরকার আর রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে রোডম্যাপ নিয়ে যখন পাল্টা বক্তব্য বিবৃতির ছড়াছড়ি, তখন আমাদের এই অনুষ্ঠানের ৩২তম পর্ব। আপনাদের সঙ্গে আছে আমি আজহার লিমন। ভোটের ট্রেনের আজও শুরুতে জেনে নেব যে ভোট নিয়ে কথাবার্তাগুলো, আর এরপরে আমাদের সঙ্গে যুক্ত অতিথির সঙ্গে করব আলোচনা। আমরা দেখছি যে আজকেও এই ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো বলেছেন, এর বাইরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্তব্য আমরা পাচ্ছি। আমরা দেখছি যে সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এই গণঅভ্যুত্থানের একজন কেন্দ্রীয় নেতা, তিনি বলেছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন উনি বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025-এর মধ্যে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন উনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, তাতে উনি লিখেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচনে যেতে হবে সরকারকে, তবে বিলম্ব করার উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সংস্কার করতে কতদিন লাগবে তাও সুনির্দিষ্ট করতে হবে। আমরা এবারের ভোট নিয়ে চলা এসব কথাবার্তার উপর আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম ভাই, আজকের ভোটের ট্রেনে আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে যখন এই সরকারের শুরুতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন এই সংস্কারের পক্ষেই এক ধরনের কথা বলছিল জামাত। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি নির্বাচনের পক্ষে যতটা বলেছে, আমরা দেখছিলাম যে জামাত এই সংস্কারের পক্ষে বলছে। কিন্তু এই যে এই পর্যায়ে এসে আমাদের মনে হচ্ছে যে বিএনপি এবং জামাতের কথাটা মানে তারা একই সুরেই কথা বলছে। আপনার কাছে কি তাই মনে হয় যে এই যে 2025 সালের যে ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে, এবং যেটি আমরা দেখলাম যে এই যে সরকারের একজন উপদেষ্টাও বলেছেন যে এই নির্বাচনের জন্যই এত মানুষ জীবন দেয়নি, তো এই যে সংস্কার না নির্বাচন, বা এই বিএনপির সঙ্গে একই ধরনের কথাবার্তা কি মানে ওই এত একটু দূরত্ব দেখলেও কি এইখানে কি আমরা বলতে পারি যে আবার এই প্রশ্নে বিএনপি জামাত এক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থাপক, আমার মনে হয় দুইটা বিষয়ে তো সবাই একমত। একটা হলো যে নির্বাচন হইতে হবে এবং ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশন হইতে হবে, এবং একটা সমতল মাঠ লাগবে, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়। সুতরাং এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। দ্বিতীয়, সংস্কারও লাগবে, এই ব্যাপারেও কেউ দ্বিমত করছেন না। তাহলে মৌলিক দুইটা তো এক আছে, বাকি বাস্তবায়নে আগে না পরে উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তার প্রেস একটা আইডিয়া দিয়েছে, আবার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে, কেউ বলছেন যৌক্তিক সময়, কেউ বলছেন যে আরও সুনির্দিষ্ট করে বলা উচিত। আমি তো কোনোটাকেই কোনো নেগেটিভ কিছু দেখতেছি না, তো প্রায় তো এক কথা যখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে। কিন্তু এইখানে সেলিম ভাই, এখানে যে প্রশ্নটা আসছে, সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলল যে 2025 সালের শেষে ইলেকশন হতে পারে, এই সংস্কার শেষে, আর আরেকটা হতে পারে যে 2026-এর মাঝামাঝি। সরকারের যারা মুখপাত্র তারা বলছে যে এটাই রোডম্যাপ। কিন্তু এখন এই যে এখন এই 2025 সালের মধ্যেই যে দলগুলো ইলেকশন চাইছে, আপনারাও কি এই 2025 সালের মধ্যেই চান, আবার সংস্কারও চান, মানে কোনটা? না, ঠিক আছে। আমার মনে হয় যে দলগুলো যে যারা একটু বেশি বলছে বা একটু আরও সুনির্দিষ্ট করে বলতেছে, এটা বলাটা তো তাদের জন্য কোনো অন্যায় আমি দেখি না, অন্যায্য না। সবার কথার সুরটা হলো এটাই যে যেটা যেটা দরকার সংস্কারের সেটা করতে হবে। যদি সেটা 3 দিনের জায়গায় 2 দিনে করা যায়, আমরা 3 দিনে যাব কেন? আর যদি 3 দিন লাগেই, তাহলে 3 দিনেই করবেন।
কেউ কেউ বলছেন যে সংস্কারটা কতদিন লাগতে পারে, একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিলে আমরা যারা রাজনীতি করি, মাঠে আছি, আমাদের জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা সাজাতে, বা দেশে কেউ কেউ যে মনে করেন নানা মত পথ তো আছেই, যে কোনো অনিশ্চয়তা তৈরি হয় কিনা এটা সেটা, এইসব কথাবার্তা বলাটা রাজনৈতিক দলের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিন্ন ভিন্ন কথা বলা, আমি এটাকে কোনো অনৈক্য মনে করি না, এটাকে দ্বিমত মনে করি না। আমি মনে করি সবাই আমরা একমতই আছি। আমাদের প্রধান দাবি হলো ভাই নির্বাচন করতে হবে। অবশ্যই সেই নির্বাচন যেন সম্পূর্ণরূপে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়। আমরা এক ফ্যাসিবাদের জায়গায় আরও কোনো ফ্যাসিবাদী চরিত্রের লোকদের দ্বারা যেন এতে না হয়, আমরা কোনো জুলুমের শিকার হয়ে না যাই। না, ভোটটা যেন সেলিম ভাই, এখানে যে প্রশ্নটা যেটা সেটা হলো যে নির্বাচনের দাবি আপনারা করছেন, সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আপনারা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যতটাই বারবার যে সংস্কারের কথা বলছে, এতে সরকারের যে নির্বাচনের কথা বলছে তাতে সরকার চাপ বোধ করছে এই সংস্কার করার ক্ষেত্রে। এই জায়গায় আপনার মন্তব্য আমরা জানবো, তবে তার আগে একটি বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত। আজকের এই অনুষ্ঠানেও আমরা আলোচনা করছি ভোট নিয়ে, রাজনীতিকদের প্রতিক্রিয়া এবং নানান ইস্যুতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম ভাই, আমরা এই বিরতির আগে আপনার কাছে যেটি জানতে চাইছিলাম, যে এই সরকারের পক্ষ থেকে তো এটা বলা হচ্ছে যে যেভাবে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তাতে আসলে তারা চাপ বোধ করছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে এই সরকার, সেখানে আমরা দেখেছি যে জামাত, বিএনপি সবগুলো দলের সমর্থিত একটা সরকার, তারা কিন্তু শুরুতে সেটাই বলেছিল। তো এই যে নানান ধরনের কথাবার্তাগুলো আছে, সরকার এক ধরনের বলছে, রাজনৈতিক দলগুলো আরেক ধরনের বলছে, তো এখানে কি আপনি এই দূরত্ব দেখতে পান? আর এই দূরত্বের আসলে কারণ কারা, এই দায়টা কার? মানে এই যে একটু আলাদা আলাদা কথাবার্তা শোনা যাচ্ছে। না, আমি আসলে বেসিক্যালি কোনো দূরত্ব দেখছি না। সবার কথা, সরকার তো বলছে না যে আমরা নির্বাচন দেব না, সরকার তো নির্বাচনের একটা মোটামুটি সময় তারা ঘোষণা করেছেন। হয়তো আমরা কেউ কেউ মনে করতেছি যে এটা একটু ডিলে হয়ে যাচ্ছে বা এতদিন লাগবে কি না, এটা জাস্ট একটা অপিনিয়ন। কিন্তু কেউ তো বলছেন না যে না এটা আমরা মানি না বা এটাকে আমরা প্রত্যাখ্যান করলাম, এটা তো কেউ বলেন নাই। দ্বিতীয় হলো সরকারের জায়গা থেকে তারা হয়তো আশা করেন, এমন হইতে পারে যে রাজনৈতিক দলগুলো আরেকটু আমাদেরকে বিষয়টা গুছিয়ে বলুন কিংবা আরেকটু আমাদেরকে বোঝার চেষ্টা করুন। তাদের দিক থেকেও তারা এটুকু আশা করাটা আমি তো খুব একটা বড় ভুল তাদের মনে করি না। তারা তাদের জায়গা থেকে কথা বলছেন, পার্টি রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে কথা বলছেনই, বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে আমরা একটা সিদ্ধান্তে সবাই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার মনে হয় এখানে কোনো মতবিরোধ আমি দেখছি না, কোনো তেমন বড় কোনো আমি পার্থক্য দেখছি না, সবই ঠিক আছে। আমরা সবাই একই পথের যাত্রী। নির্বাচন হতে হবে, গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা কায়েম করতে হবে, এখানে যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা সবাই আমাদের আচরণে, কথায়, বক্তব্যে স্পষ্ট আপনার কথা। আরেকটি বিষয়, আপনার একটা মন্তব্য নেই, এই যে আজকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল উনিও বললেন যে প্রয়োজনীয় সংস্কার করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপির লোকেরা বলছে প্রয়োজনীয় সংস্কার তারা চান। এই প্রয়োজনীয় সংস্কার ব্যাপারটা কি? এই প্রয়োজনীয় সংস্কারের মধ্যে আসলে কি কি পড়ে এবং এটা আসলে কতদিনের মধ্যে কিভাবে বাস্তবায়ন হবে আপনারা কি মনে করেন, বা জামায়াতে ইসলামী কি মনে করে? না, এই ব্যাপারে আমরা সরকারকে আমাদের লিখিত প্রস্তাব দিয়েছি যে কী কী সংস্কার দরকার। আমরা একটা সামারিও দিয়েছি, একটা বিরাট পরিকল্পনা আমরা নিয়েছি পুরো রাষ্ট্রীয় সংস্কার। আবার আমরা 10টা পয়েন্টে সরকারকে সামারি করে দিয়েছি যে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, নির্বাচনের সাথে রিলেটেড কোনো জায়গায় পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী লোক কিংবা নতুন করে ফ্যাসিবাদী চিন্তায় বিভোর, ফ্যাসিবাদকে তলে তলে লালন করে এমন কোনো ব্যক্তিবর্গ যেন নির্বাচনের কোনো প্রক্রিয়া থাকতে না পারে। দলবাজি করবে কোনো বিশেষ দলের প্রতি, সেটা জামাত ইসলামীর প্রতিও যদি হয়, আমাদের প্রতিও বিশেষ কোনো আনুগত্য দেখা কিনা আমরা চাই না। আমরা অন্য কোনো দলের প্রতি আনুগত্য দেখতে চাই না।
আমরা এত রক্তের পরে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে বিভিন্ন দায়িত্বে যারা থাকবেন তারা টোটালি নিরপেক্ষ হইতে হবে। তাদের মনে যদি কোনো দলের প্রতি কোনো আকর্ষণ থেকেও থাকে, অন্তত নির্বাচন পর্যন্ত তারা সেই আকর্ষণকে বিকর্ষণে পরিণত করবেন। তারা দেখবেন দেশ, তারা দেখবেন জনগণ, তারা দেখবেন রক্তকে, যে রক্ত দিয়ে সেলিম আমরা ভাই, দেশ এই স্বাধীন কাজগুলো করেছি। করতে আপনারা কি মনে করেন কতদিন লাগতে পারে বা কতটুকু সময় আপনারা যৌক্তিক মনে করেন? এটা কি আপনারা বলতে পারেন নাকি সেটা সরকার নির্ধারণ করবে? না, সরকারই তো আমরা চাচ্ছি, কারণ আমরা তো সংস্কার করছি না। সংস্কারের তো মূল দায়িত্ব তো সরকারের। তারাই বলবেন, তারা তো প্রথমে কিছুই বলেন নাই, তারপরে আমরা বলার পরে তো তারা বললেন যে আমরা 25 সালের শেষের দিকে অথবা 26 সালের শুরুর দিকে করব। আবার তাদের প্রেস থেকে বলা হয়েছে জুন পর্যন্ত, 26 সালে জুন পর্যন্ত। একটা তো পাইলাম আমরা, এখন আরও বলি না, আমরা আরও বলতে বলতে আমরা সরকারকে হেল্প করি না। সেলিম ভাই, আপনারা তো সবশেষ, আমাদের এটা হাতে তো সময় কম। সেলিম ভাই, সবশেষে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আসলে মানুষের জানার আগ্রহ। এবার জামাত ইসলামী আসলে মানে কিভাবে নির্বাচনে যাবে? তারা কি 300 আসনেই প্রার্থী দিচ্ছে? আরেকটা প্রশ্ন যেটা এসে যায়, যেহেতু ধর্মভিত্তিক দল জামাত, এই মানে তারা বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে কিন্তু আল্লাহর আইন চায়, এরকম আরও অনেক কিছু আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রচারণা তারা চালাচ্ছে। তো সেইখানে যে তারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের আসলে উপায় কি হবে, জামাত যদি ধরেন ক্ষমতা যদি এসেই পড়ে? দেখেন, জামাত ইসলামী একটা পুরাতন এবং নিয়মতান্ত্রিক একটা দায়িত্বশীল সংগঠন। সারা দেশে তার নেতৃত্ব কাঠামো আছে, সারা দেশে তার জনসমর্থন আছে, সারা দেশে তার, সুতরাং জামাত ইসলামী যদি সারা দেশেই 300 আসনে ইলেকশন করতে চায় সেটাও করতে পারবে। আবার জামাত যদি আমাদের দেশের আরও যেসব ইসলামী দল আছে, সাধারণ দল আছে, তাদের সাথে যদি কোনো আলাপ আলোচনার প্রেক্ষিতে কিছু সিট অন্যান্য দলকেও দিতে হয়, সেটা দিয়েও জামাত ইসলামী ইলেকশন করতে পারে। এই বিষয়গুলো এখনও জামাতের মধ্যে আমরা কোনো চূড়ান্ত ফয়সালায় পৌঁছিনি। তবে আমাদের সারা দেশে ইলেকশন করার মতো আল্লাহর মেহরবানিতে সামর্থ্য আছে, প্রস্তুতি আছে। কিন্তু করব কি না, সারা দেশে 300 আসনেই করব না 250 আসনে করব, এই বিষয়গুলো আরও একটু সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো আলাপ আলোচনা আমাদের মধ্যে চলছে, চিন্তাভাবনা চলছে। সময়, প্রয়োজন এবং প্রেক্ষাপটের ভিত্তিতে এটা চূড়ান্ত ফয়সালা হবে। জামাত ইসলামী 300 আসনে ইলেকশন করতে সমর্থ, একটা সামর্থ্যবান দল। আপনি কি 30 সেকেন্ডের মধ্যে যে সংখ্যালঘুদের কি হবে, অন্য ধর্মাবলম্বীদের কি হবে, এ ব্যাপারে কিছু বলবেন? আমাদের হাতে আসলে সময় নেই। না, এখানে আল্লাহর আইন তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আল্লাহর যে আলো, আল্লাহর যে বাতাস, আল্লাহর যে প্রকৃতির বিভিন্ন বেনিফিটগুলো, এটা কি খালি মুসলমানরা পায় না, হিন্দুরাও পায়? আল্লাহ এই যে বিশ্ব, এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু সৃষ্টি করেছেন, এইটা শুধু তিনি মুসলমানের জন্য করেন নাই। আল্লাহর যে হেদায়েত, এটাও শুধু মুসলমানের জন্য না। সেলিম ভাই, আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। আপনারা দেখছেন ভোটের ট্রেন। নিচ্ছি আরেকটি বিরতি। স্বাগত আরও একবার। এই পর্বে আমরা দেখাবো সংসদীয় আসন পরিক্রমা। ভোটের ট্রেনে আজকে আমরা জানাবো গাইবান্ধা 4 আসনের তথ্য। আমরা দেখছি যে এটি সংসদীয় আসন 32 এবং এর সীমানা গোবিন্দগঞ্জ উপজেলা। এখানে মোট ভোটার আছে 3,86,246 জন। এখানে পুরুষ ভোটারের সংখ্যা 1,88,746 জন এবং নারী ভোটার আছেন 1,97,500 জন। দর্শক, এই ছিল আজকের আমাদের এই ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।